আচ্ছা, আমি প্রয়োজনীয় যতটুকু ইনফরমেশন আছে আগে সেটা একটু আপনাদের বোর্ডে লেখা নিলাম। আমরা জাস্ট এখানেই অবস্থান, এখান থেকে শুরু করে এখানে অবস্থানের মৌলটা ইনশাআল্লাহ শেষ করে দিব। আশা করি যতটুকু অবস্থানের মৌল সম্পর্কে যতটুকু বলবো এর বাইরে অবস্থানের মৌল থেকে নর্মালি কোশ্চেন আসবে না। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন, আমরা একটু আগে যে চিত্রটা দেখছিলাম ওখানে আমরা ডি ব্লকের ভেতরে অবস্থান্তর মৌলগুলা লিখছি। তার মানে অবস্থান্তর মৌলগুলা কোন ব্লকের অন্তর্ভুক্ত? ডি ব্লকের অন্তর্ভুক্ত। তার মানে অবস্থান্তর মৌল হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে অবশ্যই ডি ব্লক মৌল হইতে হবে। আর ডি ব্লক মৌল হইতে হলে কি করতে হবে? তার সর্বশেষ ইলেকট্রনটা অবশ্যই ডি অরবিটালে প্রবেশ করতে হবে। তাহলে মাথায় রাখবেন, যদি একটা মৌল ডি ব্লক মৌল হয় তাহলে সে অবস্থান্তর মৌল হতেও পারে, নাও হতে পারে। বাট সে যদি অন্য কোনো ব্লকের মৌল হয়, ধরেন এস ব্লক মৌল, পি ব্লক মৌল, এফ ব্লক মৌল, তাহলে সে কিন্তু কখনোই অবস্থান্তর মৌল হবে না। তাহলে অবস্থান্তর মৌল হওয়ার প্রথম শর্ত হচ্ছে ডি ব্লক মৌল। তা আমরা এখানে এক্সাম্পল হিসেবে 3টা মৌল নিছি, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এবং আয়রন। একটু ঠান্ডা মাথায় খেয়াল করে। আচ্ছা, আমরা এখানে আর্গন দিয়ে কিন্তু ওই 18 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা সংক্ষেপে প্রকাশ করছি। আপনারা এক্সামেও এভাবে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন, তাহলে স্ক্যান্ডিয়ামের আমরা জানি এখানে 3p কে পূর্ণ করার পরে আবহাওয়া নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো 4s এ যায়, 4s কে পূর্ণ করে দেন 3d তে আসে। তার মানে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? 3d তে প্রবেশ করতে। তার মানে স্ক্যান্ডিয়াম কি? অবশ্যই একটা ডি ব্লক মৌল। একইভাবে জিঙ্কের সর্বশেষ ইলেকট্রনটাও 3d তে প্রবেশ করছে, তাহলে জিঙ্কও একটা ডি ব্লক মৌল। একইভাবে আয়রনের সর্বশেষ ইলেকট্রনটাও ডি তে প্রবেশ করছে, তাহলে আয়রন একটা ডি ব্লক মৌল। তার মানে বোর্ডে আমরা যেই 3টা মৌল লিখছি এই 3টা মৌলই হচ্ছে কি? ডি ব্লক মৌল। এই 3টা মৌলই কিন্তু অবস্থান্তর মৌল হওয়ার যে প্রথম শর্ত সেটা পূরণ করছে। এখন আসেন দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। বলছে যে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে। এই যে আংশিক পূর্ণ মানে হচ্ছে D1 থেকে 9। যদি D0 থাকে তাহলে একেবারে খালি, D10 থাকলে একেবারে পূর্ণ। তার মানে স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। তার মানে ডি অরবিটালে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো ইলেকট্রন থাকতে হবে। D0 হইলেও হবে না, D10 হইলেও হবে না। এখন স্থিতিশীল আয়ন কি? আমরা জানি প্রত্যেকটা মৌলেরই কি থাকে? একটা স্থিতিশীল আয়ন থাকে। আর অবস্থান্তর মৌলগুলোর তো একের অধিকও স্থিতিশীল আয়ন থাকতে পারে। যেমন সোডিয়ামের স্থিতিশীল আয়ন কি? সোডিয়াম প্লাস। আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য সোডিয়াম প্লাস ক্রিয়েট করে, সেটা হচ্ছে কি সোডিয়ামের স্থিতিশীল আয়ন। আবার স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্কের হচ্ছে জিঙ্ক 2+, আয়রনের 2টা আছে আয়রন 2+, আয়রন 3+। এভাবে প্রত্যেকটা মৌলেরই কি আছে? একটা স্থিতিশীল আয়ন আছে। ওই স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অবশ্যই কি থাকতে হবে? আংশিক পূর্ণ থাকতে হবে। এখন স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। আরেকটা কথা বলে দিই, এই যে স্ক্যান্ডিয়াম 3+ মানে কি? স্ক্যান্ডিয়াম 3টা ইলেকট্রন দান করছে। এখন ইলেকট্রন প্রবেশ করার সময় 3d তে সবার শেষে প্রবেশ করছে। আমরা আবহাওয়া নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো 3p এর পরে 4s এ যায়, 4s টাকে পূর্ণ করে দেন 3d তে আসে। বাট ইলেকট্রন যখন বর্জন বা ত্যাগ করা হবে, জাস্ট একটা নীতি আপনার অনুসরণ করা হবে। আচ্ছা, সরি, হ্যাঁ, ইলেকট্রন যখন বর্জন করা হবে বা ত্যাগ করা হবে, জাস্ট একটা নীতি অনুসরণ হবে। আর সে নীতিটা হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথ হতে ইলেকট্রন সবার আগে আপনার ত্যাগ হবে বা বর্জন করা হবে। যেমন স্ক্যান্ডিয়াম যদি একটা ইলেকট্রন দান করতো, এখানে হয়তো 4s1, কারণ এটা হচ্ছে চতুর্থ কক্ষপথ, সবচেয়ে বাইরের কক্ষপথ হচ্ছে এটা। তার মানে স্ক্যান্ডিয়াম একটা ইলেকট্রন দান করলে ইলেকট্রন 4s থেকে যাবে, 2টা ইলেকট্রন দান করলে সেটাও 4s থেকে যাবে, 4s 0 হবে। 3টা ইলেকট্রন দান করলে অর্থাৎ তৃতীয় ইলেকট্রনটা কি গেছে? 3d থেকে গেছে। এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করি তো, স্ক্যান্ডিয়াম 3+, অর্থাৎ স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নে ইলেকট্রন বিন্যাসটা কি? আপনার D1 থেকে 9 এর মধ্যে আছে, অর্থাৎ ডি অরবিটালটা কি আংশিক পূর্ণ আছে? নাই। যার ফলে স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল, কিন্তু কি না? অবস্থান্তর মৌল নয়। একইভাবে খেয়াল করেন, জিঙ্কের স্থিতিশীল আয়ন হচ্ছে জিঙ্ক 2+। তাহলে যে 2টা ইলেকট্রন দান করছে অবশ্যই 4s থেকে আগে যাবে, 4s2। তাহলে জিঙ্কের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাস জিঙ্ক 2+ এর ক্ষেত্রে এই 3d কি আংশিক পূর্ণ আছে? আংশিক পূর্ণ নাই। তার মানে জিঙ্কও ডি ব্লক মৌল, কিন্তু কি নয়?
অবস্থান্তর মৌল নয়। কিন্তু খেয়াল করেন আয়রনের যে দুইটা স্থিতিশীল আয়ন, আয়রন 2+ এবং আয়রন 3+, এই দুইটারই ইলেকট্রন বিন্যাসে ডি কি আছে? আংশিক পূর্ণ আছে। তার মানে আয়রন একটি অবস্থান্তর মৌল। তার মানে অবস্থান্তর মৌল হইতে হলে ডি ব্লক মৌল হইতে হবে এবং তার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। তার মানে কোনো একটা মৌল যদি ডি ব্লক মৌল হয় সে অবস্থান্তর মৌল হতেও পারে, নাও হতে পারে। আমাদেরকে অবশ্যই তার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসটা চেক করার পরে সিদ্ধান্তটা নিতে হবে। এখন ধরেন আপনাকে পরীক্ষায় বললো যে নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়। অপশন স্ক্যান্ডিয়াম আছে, সরি নিচের কোনটি অবস্থান্তর মৌল? অপশন স্ক্যান্ডিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, সোডিয়াম আছে। এখন দেখেন সোডিয়াম তো আগে হচ্ছে, এটা আনসার হবে না, কারণ সোডিয়াম কি এস ব্লকের অন্তর্ভুক্ত, কারণ সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা এসে প্রবেশ করে। বাট এই তিনটা হচ্ছে ডি ব্লক মৌল, কিন্তু এই তিনটা ডি ব্লক মৌল হলেও শুধুমাত্র আয়রন হচ্ছে কি অবস্থান্তর মৌল, কারণ স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়, কারণ স্ক্যান্ডিয়ামের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে না, একেবারে খালি থাকে। আবার একইভাবে জিঙ্কও ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয়, কারণ জিঙ্কের ক্ষেত্রে আপনার স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিক পূর্ণ থাকে না, কি থাকে? সরাসরি মানে কমপ্লিট থাকে, পূর্ণ থাকে। তাহলে এভাবে আমরা যদি এমসিকিউতে আসে আগে দেখবো যে ডি ব্লক মৌল কিনা। যেগুলো ডি ব্লক মৌল না সেগুলো আগেই নেটওয়ার্কের বাইরে, সেগুলো আগে আমরা বাদ দিয়ে দিব, ক্রস দিয়ে দিব। এখন যেগুলো ডি ব্লক মৌল সেগুলোর স্থিতিশীল আয়নটা আমরা চিন্তা করে দেখব যে সেক্ষেত্রে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে কিনা। থাকলে অবস্থান্তর মৌল হবে, আদারওয়াইজ শুধু ডি ব্লক মৌল হবে। এই জন্য আমরা একটা কথা প্রায়শই বলি যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। অবস্থান্তর মৌল মানেই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল কি নয়? অবস্থান্তর মৌল নয়। যেমন স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এরা ডি ব্লক মৌল, কিন্তু এদের ডি অরবিটালটা আংশিক পূর্ণ না থাকায়, এদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালটা আংশিক পূর্ণ না থাকায় এরা কি নয়? অবস্থান্তর মৌল নয়। ওকে, এখন আসেন এই অবস্থান্তর মৌলগুলা কিছু বিশেষ বৈশিষ্ট্য প্রদর্শন করে। আমি একটু বৈশিষ্ট্যগুলা ছোট করে পয়েন্ট করে লেখা দিই। তো অ্যাডমিশনের জন্য আপনাদের এই বৈশিষ্ট্যের ডিটেলস পড়তে হবে না, জাস্ট অবস্থান্তর মৌলগুলা কি কি বৈশিষ্ট্য মানে দেখায় ওই বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই হবে। তাহলে অবস্থান্তর মৌলসমূহের বিশেষ বৈশিষ্ট্যসমূহ। তা আপনারা খালি বৈশিষ্ট্যগুলো মনে রাখবেন তাইলে হবে। আর সিকিউর জন্য বা বোর্ডের জন্য এগুলো ডিটেলসে পড়া লাগলেও আপনার অ্যাডমিশনের জন্য এগুলার বৈশিষ্ট্যগুলো ডিটেলসে পড়ার দরকার নাই। জাস্ট একটা মৌল অবস্থান্তর মৌল হলে সে কি কি বৈশিষ্ট্য দেখাইতে পারবে সেগুলো আপনার মনে রাখলেই হবে। আমি সংক্ষেপে লিখতেছি, যেমন রঙিন আয়ন বা যৌগ গঠন করে। রঙিন আয়ন বা যৌগ আমি সংক্ষেপে লিখলাম। তাহলে আমরা মাথায় রাখবো যারা অবস্থান্তর মৌল অর্থাৎ যারা ডি ব্লক মৌল এবং যাদের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ আছে, অর্থাৎ যারা অবস্থান্তর মৌল তারা রঙিন আয়ন বা যৌগ গঠন করে। আমরা একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখি আমাদের আশেপাশে যে কালারফুল কম্পাউন্ডগুলো আছে, কালারফুল যৌগগুলো আছে, প্রায় সবগুলো যৌগের ভেতরে একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখবেন যে কালারফুল ইনঅর্গানিক কম্পাউন্ডগুলো আছে, প্রায় প্রত্যেকটার মধ্যে কিন্তু কি আছে? অবস্থান্তর মৌল আছে। কারণ অবস্থান্তর মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরা রঙিন আয়ন বা যৌগ গঠন করতে সক্ষম। এরা জটিল আয়ন বা যৌগ গঠন করতে পারে। জটিল আয়ন বা যৌগ। এরা চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করতে পারে। চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করতে পারে। এরা প্রভাবক হিসাবে কাজ করতে পারে। আপনি একটু ঠান্ডার মধ্যে যদি খেয়াল করেন আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতিকে বৃদ্ধি বা হ্রাস করার জন্য যে ক্যাটালাইস্ট বা প্রভাবক ইউজ করি ওগুলো আপনার অবস্থান্তর মৌলই হয়। যেমন আমরা জানি যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় আপনার যে অ্যামোনিয়া উৎপাদন মানে হ্যাবারবোস পদ্ধতিতে যে অ্যামোনিয়া উৎপাদন যে প্রসেসটা, সেখানে কিন্তু লোহার গুঁড়া বা লৌহ চূর্ণ প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়। আর লোহা বা আয়রন কি একটা অবস্থান্তর মৌল। তাহলে প্রভাবক হিসেবে কাজ করে। আর একটা হচ্ছে পরিবর্তনশীল জারণ সংখ্যা বা যোজ্যতা প্রদর্শন করে। পরিবর্তনশীল জারণ সংখ্যা বা
যোজ্যতা। তাহলে অবস্থান্তর মৌলগুলা রঙিন আয়ন বা যৌগ গঠন করে, জটিল আয়ন বা যৌগ গঠন করে, তারা চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, প্রভাবক হিসাবে কাজ করে এবং পরিবর্তনশীল জারণ সংখ্যা বা যোজ্যতা প্রদর্শন করে। এখন আপনাকে একটু আগে আমরা এমসিকিউ বলছিলাম যে নিচের কোনটি অবস্থান্তর মৌল, এই সেম কোশ্চেনটা মানে অপশনগুলো সেম থাকবে, আপনাকে কোশ্চেনটা ঘুরাই দিয়ে বললো যে নিচের কোন মৌলটি রঙিন আয়ন বা যৌগ গঠন করতে সক্ষম, নিচের কোনটি জটিল আয়ন বা যৌগ গঠন করতে সক্ষম, নিচের কোনটি প্রভাবক হিসাবে কাজ করতে পারবে, নিচের কোনটি চৌম্বকীয় ধর্ম প্রদর্শন করতে পারবে, জাস্ট নিচের কোনটি অবস্থান্তর মৌল এটাকে রিপ্লেস করে যদি এগুলো দিয়ে আপনার কোশ্চেন করে আনসারটা কি হবে, সেম হবে। এখন যদি এগুলো ডিটেলস আছে, ডিটেলস আপনার লাগবে না, বাট আমরা যদি এক কথায় বলি যে অবস্থান্তর মৌলগুলা এই বিশেষ বৈশিষ্ট্যগুলা কেন প্রদর্শন করতে পারে, কেন একটা অবস্থান্তর মৌলগুলা এই বিশেষ বৈশিষ্ট্যগুলা প্রদর্শন করতে পারে, যদি আমরা এক কথায় আনসারটা দেই, আনসারটা হবে তার আংশিক পূর্ণ ডি অরবিটাল। অবস্থান্তর মৌলগুলোর ক্ষেত্রে আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে বিধায় কিন্তু তারা এই বিশেষ বৈশিষ্ট্যগুলা প্রদর্শন করতে পারে।